প্রিয় দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়। আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব হারুন হাবিব। আমরা কথা বলবো তাদেরকে নিয়ে। তবে দর্শক, আগে জানিয়ে দিই যে আজকে এই আলোচনা যখন আমরা শুরু করছি তখন আমরা বলতে পারি বিজয় দিবসের প্রথম প্রহর, ক্যালেন্ডারের পাতা 16 ডিসেম্বরে পৌঁছে গেছে। আমরা এই আলোচনা শুরু করছি বিজয় দিবসের এই প্রাককালে। প্রথম প্রহরে আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের 30 লক্ষ শহীদ এবং সে সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের মধ্য দিয়ে, যাদের যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় দিবস পেয়েছি, দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি। তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং শহীদদের প্রতি আমাদের বিনম্র অভিনন্দন এবং অভিবাদন আমরা জানাতে চাই। আমরা শুরু করতে চাই আলোচনাটা। আমি মনে করি যে যখন আমরা এই 1971 সালের পরে যখন এই আজকের বিজয় দিবস পালন করছি, আমরা একটি নতুন রকম যুদ্ধে উপনীত হয়েছি। আমি সেটি দিয়েই শুরু করতে চাই হারুন হাবিব, আপনাকে দিয়ে। আপনারা 14 ডিসেম্বর ঢাকায় গিয়েছিলেন পাকিস্তান হাইকমিশনে প্রতিবাদ জানানোর জন্য। এখন যে নতুন ধরনের একটি সংগ্রামে আমরা লিপ্ত হচ্ছি সেটি হলো পাকিস্তানের সাথে বোঝাপড়া। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, তাদের শাস্তির রায় কার্যকর হয়েছে। বাংলাদেশ বিজয় দিবস পালন করছে নতুন প্রেক্ষাপটে, আমি বলতে চাই। এবং পাকিস্তানের সঙ্গে আমাদের বোঝাপড়াটা, দেনা পাওনাটা কী হবে, সেখানে দাঁড়িয়ে আছি আমরা এই বিজয় দিবসের প্রাককালে। যদি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে আজ 16 ডিসেম্বর পড়েছে। আমাদের মুক্তিযুদ্ধের 9 মাসের মুক্তিযুদ্ধের পর 93,000 পাকিস্তানি সৈন্য এদিন 1971 সালে 16 ডিসেম্বরের অপরাহ্নে তারা মিত্র বাহিনী, মুক্তি বাহিনীর যৌথ কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছিল। আমি আজকের দিনে কথা বলবার আগে আমি শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধের সকল বীর সেনানীর প্রতি, সকল শহীদের প্রতি, এবং একই সাথে এদেশের যারা লক্ষ কোটি মানুষ, যাদের আশ্রয়ে আমাদের মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধ পরিচালনা করতে পেরেছিল, সহজ হয়েছিল সেই অগণিত গ্রাম বাংলার মানুষকে। আপনি যথার্থই বলেছেন। আমারও তাই মনে হচ্ছে যে 44 বছর পেরিয়ে গেল, যে বাস্তবতা, যে ইতিহাস তৈরি হয়েছিল, সেই ইতিহাসকে বোধ করি। এবং এখন তো দেখছি স্বতঃসিদ্ধভাবেই পাকিস্তান মেনে নিতে পারেনি। তা না হলে আপনি যে আরেকটা নতুন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে বললেন, আমিও তার সাথে একমত। মাত্র 14 ডিসেম্বর আমাদেরকে যেতে হয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ 71 সংগঠনের যারা নেতা কর্মী, সবাইকে যেতে হয়েছে পাকিস্তান দূতাবাসে প্রতিবাদ দিতে, পাকিস্তান সরকারের কাছে। আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে যখনই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রসঙ্গটি এলো বাংলাদেশে 2010 সালের 25শে মার্চ থেকে, অনেক আগে থেকে না, আমি বলছি যে এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে যুদ্ধ ট্রাইব্যুনাল গঠিত হলো। এর আগে তো নিশ্চয়ই 1993, 1992 সালে, 91 সাল থেকে শহীদ জাহানারা নেতৃত্বে একটা ব্যাপক আন্দোলন হয়েছিল। তৎকালীন সরকার এটাকে তারা গ্রাহ্য করে। কিন্তু 1973 সালে হয়েছিল, যেটি বঙ্গবন্ধুর মৃত্যুর মধ্য দিয়ে যেটি প্রথম মুক্তিযুদ্ধের ট্রাইব্যুনালটা গঠনই হয়েছিল 73 সালে। না, এই ট্রাইব্যুনালটা নয়, ওটা হচ্ছে দালাল ট্রাইব্যুনাল। এটা একটা আলাদা আইনে। পাকিস্তান এই ধরনের আচরণ, প্রথম যে যুদ্ধাপরাধী যার দণ্ড কার্যকর হলো কাদের মোল্লা, তখনও কিন্তু পাকিস্তান একটা বিরূপ প্রতিক্রিয়া দেখেছিল। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে রেজলিউশন পাস হয়েছিল, বাংলাদেশ থেকে তখনও তার প্রতিবাদ করা হয়েছে। এবার এবং যখনই কোনো বিচার কার্য হচ্ছে, পাকিস্তান এমনই আচরণ করছে যে লোকগুলোর বিচার হচ্ছে এই লোকগুলো তাদের দেশের নাগরিক। আসলে কার্যত তো তারা নয়, এটা তো বাংলাদেশের নাগরিক। এবং সে কারণেই হয়তো আসমা জাহাঙ্গীরের মতো মানবাধিকার কর্মী, বিশিষ্ট, সারা বিশ্বজুড়ে তার খ্যাতি পাকিস্তানের, তিনি বলতে বাধ্য হয়েছেন যে পাকিস্তান সরকার আবারও নতুন করে প্রমাণ করলো যে যারা বাংলাদেশে যুদ্ধ অপরাধী হিসেবে বিচার হয়েছে বা দণ্ডিত হচ্ছে, এটা তাদের পলিটিক্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে পাকিস্তান। যারা 71-এর দোষর ছিল তারা আজীবনই তাদের পক্ষে ছিল। স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে পাকিস্তান এই 44 বছরে একদম কার্যত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অস্তিত্বকে তারা এখনো মেনে নেয়নি। কাজেই আরেকটা জিনিস এর সাথে বোধহয় আমার যুক্ত করা ভালো হবে, যে পাকিস্তান শুধু মেনে নেয়নি তাই নয়, 1971 সালে পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের দোসরেরা বাংলাদেশে কোনো গণহত্যা করেনি, নারী নির্যাতন করেনি, কোনো ধ্বংসযজ্ঞ করেনি,
অর্থাৎ ৭১-এর ইতিহাসটাকেও পাকিস্তান অস্বীকার বদলে দিতে করতে চায়। এই যখন অবস্থা, তখন আমার মনে হয় বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে এই পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কতটা রাখা সমীচীন বা সমীচীন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক আছে, তারা কোনো আর সম্পর্ক রাখবে না, সম্পর্ক ছিন্ন করেছে। আমরা যে সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে যে দাবিগুলো করেছি, তার মধ্যে অন্যতম হলো যে পাকিস্তানকে অবিলম্বে নিঃশর্তভাবে বাংলাদেশের মানুষের কাছে 19৭১-এ তার সেনাবাহিনী যে বর্বরতা চালিয়েছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমরা দাবি জানিয়েছি 19৭৪ সালের যে ত্রিপক্ষীয় চুক্তি দিল্লিতে হয়েছিল ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, যাতে এটা স্বীকার করা হয়েছিল তৎকালীন ভুট্টো সরকারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী, হ্যাঁ, আজিজ আহমদ ছিলেন স্টেট মিনিস্টার ফর ডিফেন্স অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স। এটা স্বীকার করে নিয়েছিল যে বাংলাদেশে যে অ্যাক্সেস হয়েছে তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে, এবং কার্যত ভুট্টো যখন বাংলাদেশে আসে তার আগে যে চুক্তির মধ্যে এটা হয়েছিল ৭৪-এর চুক্তিটা, তাতেও কিন্তু দুঃখ প্রকাশ করা হয়েছিল। আমরা জানি পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, বহু সাংবাদিক বহু আগে থেকেই তাদের সরকারকে বলে আসছে যে বাংলাদেশের মানুষের সাথে সমঝোতা তৈরি করতে হলে ৭১-এ আমাদের সেনাবাহিনী সেখানে যা করে তার জন্য ক্ষমা চাইতে হবে। এর পরেও পাকিস্তানের একটি সরকার বলছে ৭১ সালে তারা কিছুই করেনি। তাহলে তাই যদি না করে থাকে, ৯৩,০০০ সৈন্য এদেশে তাদের কি করে বন্দী হলো? এই যে করে না হবে, সেনা কর্মকর্তাদের মধ্যে যারা লিখেছে তারা তো নিজেরাই বলেছে তারা কি করেছে, এবং ১৯৫ জন যে যুদ্ধাপরাধী যারা বাংলাদেশ চিহ্নিত করেছিল তাদেরকে কি শর্ত দিয়ে তারা নিয়ে গেল। তাদের দেশের যে হামিদুর রহমান কমিশন তৈরি হলো এবং 19৭১ সালে ৭২ সালে তৈরি হলো এবং জুলফিকার আলী ভুট্টোর আমলে, এর যে ফাইন্ডিংস, এর যে টেস্টিমনিগুলো দেখলে আজও বোঝা যায় যে তারা নিজেরাও বলেছে যে বাংলাদেশে এই ৭১ সালে পাকিস্তান বাহিনী গণহত্যা চালিয়েছে, নির্বিচার নারী এবং চিহ্নিত করেছে এদের বিচার করতে হবে, তাও করেনি। কাজেই এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় বাংলাদেশের মানুষের আজ পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা বা না রাখার বিষয়ে অবশ্যই চিন্তা করার বিষয় আছে, কারণ পাকিস্তান বাংলাদেশ রাষ্ট্রকে এখনো পর্যন্ত গ্রহণ করেনি। একটি যদি বলা হয় যে এই আমরা যেটা বললাম যে নতুন ধরনের একটা যুদ্ধ পাকিস্তানের সঙ্গে, যাদের সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম 19৭১ সালের 16 ডিসেম্বরে, সেই একটি রাষ্ট্র যারা নানাভাবে আমাদের সাথে সম্পর্কিত, কূটনৈতিক সম্পর্ক তো আছেই, আমরা ওআইসির মেম্বার, তারা ওআইসির মেম্বার, আরও অনেক সংগঠনে আমরা একসঙ্গে আছি। বর্তমান গ্লোবাল ভিলেজের ধারণা যে বৈশ্বিক আমরা যে এক গ্রাম বলি, এক বিশ্ব বলি, সেই ধারণার সঙ্গে আমাদের এই আবেগ, আমাদের এই বাস্তবতা, যে হারুন হাবিব বলেন, এটা বাস্তবতা যে তারা যুদ্ধ অপরাধ ছিল, তারা আত্মসমর্পণ করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কূটনৈতিক তৎপরতা কোথায় যাবে বা আমরা কোন দিকে এগোবো, বা আমাদের এটি আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, আপনি কি মনে করেন? আপনি দেখেছেন পাকিস্তান যুদ্ধ সবকিছুই। ধন্যবাদ আপনাকে। এটা তো স্পষ্ট কথা, মানে যেটা আমি হারুন হাবিব যে কথাগুলো বলছিলাম এগুলোর পুনরাবৃত্তি করতে চাই না, এটা দ্বিমত কিছু নেই, আমার একমত আমি প্রকাশ করি। পাকিস্তানের সঙ্গে এখন সম্পর্কটা যেটা হচ্ছে, ৭১ সালের যুদ্ধটা হচ্ছে সশস্ত্র যুদ্ধ। আমরা আমাদের সেনাবাহিনী, আমাদের মুক্তিযোদ্ধারা সবাই মিলে লড়াই করে তাদেরকে পরাস্ত করছি। ভারতীয় সৈন্যবাহিনী আমাদের সঙ্গে ছিল, আমরা যেমন রক্ত দিয়েছি, মিত্র বাহিনীর সৈন্যরাও এটা আমাদের এখানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমার স্বাধীনতা যুদ্ধ ছিল আমাদের, বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জনগণ, স্বাভাবিক এদেশের জনগণ, কিন্তু আমাদের স্বাধীনতার জন্য ভারতীয় জনগণও রক্ত দিয়েছে। ভারতের সেনাবাহিনীর যে সমস্ত সদস্য আমাদের এখানে অংশগ্রহণ করছে, ওনারা আরও বেশি সংখ্যাগুলো, পরিসংখ্যানটা আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার জানা মতে আমি একটা জায়গায় পরিসংখ্যান পেয়েছিলাম, 11,000-এর উপরে ভারতীয় সৈন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিল। তো এখন তাদের সবার আমরা যুদ্ধ করে সে দেশটি বাংলাদেশ স্বাধীন করেছি। এখন অবস্থাটা যে পাকিস্তান সেই যুদ্ধের কথা অস্বীকার করছে, এখন তারা অস্বীকার করতে পারে, অস্বীকার তারা তাদের নিজস্ব কারণে করছে, মানে শুধু সারা দুনিয়া শুধু অস্বীকার না, ৭২ সালে তাদের সিদ্ধান্ত, তাদের চুক্তিকে তারা অস্বীকার এগুলো তো করছে। মানে এই সিমলা চুক্তি, ইন্দিরা ভুট্টোর যে তাদের যে চুক্তি সিমলা চুক্তি, তারপরে ৭৪ সালে দিল্লি চুক্তি, এগুলো তো অনেক যে ডিটেলসগুলো যদি পাবলিকের সামনে আনা হয়, তাহলে সেখানে অন্তত বিশেষ করে ১৯৫ জন যে যুদ্ধাপরাধী ছিল তারা দায়িত্ব নিয়েছিল তাদের বিচার করার, তারা কিন্তু করেনি। এবং এগুলো না করে আপনারা যা টোকিও ট্রায়ালে যেটা ছিল,
জাপানের যে যুদ্ধাপরাধীরা ছিল তখন বলা হয়েছিল জাপান তাদের বিচার করবে, তারা দায়িত্ব নিয়েছিল। কিন্তু যেহেতু জাপান প্রপারলি বিচার করেনি, সে টোকিও ট্রায়ালকে ডিজোন করেছে আন্তর্জাতিকভাবে। তো এখন তারা যেটা কথাবার্তা বলে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, সেটা একটা জিনিস আছে। আর 71 সালে বাংলাদেশে কি ঘটেছিল সারা দুনিয়া জানে, সারা বিশ্ব এটা স্পষ্টভাবে এটা জানে, এবং তারা কনভিন্সড যে 71 সালে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং তারা এখানে পরাজিত হয়েছে। এগুলো ইতিহাসের অংশ তো এগুলো। তারা আত্মসমর্পণ করেছে ভারতের আমাদের যৌথ বাহিনী অরোরার কাছে, তাদের নিয়াজি আত্মসমর্পণ করলো, দলিল স্বাক্ষরিত হলো। এখন যদি তারা এগুলোকে অস্বীকার করে, এখন একটা আশ্চর্যের বিষয় হচ্ছে তারা যে কথাগুলো বলছে এখন এগুলো খুব স্পষ্ট করে এখন বলছে, আগে কিন্তু এত স্পষ্ট করে বলে নাই। কিন্তু স্পষ্ট করে এই জন্য স্পষ্ট করে বলছে যে আমরা 44 বছর পরে যুদ্ধাপরাধীর বিচার করছি এবং তা কার্যকর করছি। এখন আমি এটাই বলতে চাচ্ছি যে এই কথাগুলো কিন্তু গত 44 বছর ধরে বলে না, কিন্তু গত অন্তত 15 বছর ধরে আমাদের এখানে একটা রাজনৈতিক শক্তি বলেছে 71 সালে কোনো যুদ্ধ হয়নি, 71 সালে কোনো গন্ডগোল হয়েছিল, মানবতা বিরোধী অপরাধী বলতে কিছু নেই। এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নিজে করে বলেছিলেন, এগুলো বলেছেন। এই কথাগুলো এখন পাকিস্তান বলছে। তারা পাকিস্তানের কথাগুলো এখানে তোতা পাখির বুলির মতো আউড়িয়েছিলেন, তাদেরই কথা। তার মানে এই পাকিস্তানের এই অবস্থান কি আরো যৌক্তিক করে দেন এই যুদ্ধাপরাধীর বিচারটা? না, এটা তো যৌক্তিক তো করেই দেয় একটা। এটা আসফা জাহাঙ্গীরের কথা বললেন, এটা তো স্পষ্ট করে বলেছেনই যে এরা যে ওদেরই চর, পাকিস্তানেরই চর, এটা এস্টাবলিশ হয়ে গেছে। এবং এখন এটা আরো বড় দায়িত্ব হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের, এবং যে রাজনৈতিক নেতৃত্ব যারাই আমরা চাইব, এটা প্রত্যাশা করব বাংলাদেশে ক্ষমতা পালাবদল হতে পারে, কখন কে আছে আসতে পারে, কিন্তু এটা এই দায়িত্ব কারো ভোলা উচিত হবে না, এটা অবহেলা করা, অবজ্ঞা করা, এড়িয়ে যে উচিত হবে না যে এদের বিচার এখন দায়িত্ব সরকারের যে থাকুক তাকে এটা পালন করতে হবে। সরকার তো রাষ্ট্রের পক্ষে সরকার দায়িত্বটা পালন করবে, এটা করতে হবে। তো এখন আপনি যে প্রশ্নটি বলছেন সম্পর্কে, এখন তো ওই যুদ্ধ হবে না। আমরা পাকিস্তানের সঙ্গে আবার এখন সশস্ত্র যুদ্ধ করে পাকিস্তান আক্রমণ করার এখন এই নতুন যে চিন্তা ভাবনা, বৈশ্বিক যে পরিবেশ, এখানে সেই সুযোগও নাই। কিন্তু আমরা যেটা করতে পারি কূটনৈতিকভাবে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সেলিউট জানাই তাদের ভিসিকে যে ঢাকা বিশ্ব ইনিশিয়েট করেছে, এবং সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে যে বক্তব্যগুলো বলা হয়েছে, এই বক্তব্য কিন্তু আসা শুরু করেছে যে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা। এখন একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরে লাভ ক্ষতি হিসাব করতে হবে। আমাদের লাভ কি হয়েছে? বরং রাজনৈতিকভাবে আদর্শিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় আমাদের দেশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি সংগঠিত হয়েছে, তারা লালন করেছে এদেরকে নানাভাবে কৌশলে, বড় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের সম্পর্ক রেখে। সম্পর্ক যদি আমাদের যে পাওনা, আর্থিক পাওনা, সেটা আমরা ফেরত পাওনা আছে, এগুলো দেওয়ার কথা আছে, এগুলো তাদের নাগরিকদেরকে আমরা পরিপালন করছি। তাদের নাকি যে এখানে এরা আটকে পড়া পাকিস্তানি যারা আছে, এবং এই ব্যাপারে তারা এগ্রিড ছিল যে এদেরকে তারা ফেরত দেবে, তারা অস্বীকার ফেরত দিচ্ছে না, তাদের নাগরিক আমাদের এখানে আছে। তো এখন এই জিনিসগুলো এক নম্বর হচ্ছে তাদের এই নাগরিকদের ফেরত দেওয়ার বিষয়গুলো আলোচনা করতে হবে। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হচ্ছে পাকিস্তানের সাথে আর আমাদের কূটনৈতিক সম্পর্ক রাখার যৌক্তিকতা আছে কিনা, এখন এটা গভীরভাবে চিন্তা করতে হবে। এবং শুধু আমরা এগুলো চিন্তা করার প্রশ্ন আসলে সরকারের কথা বলা হয়, সরকার করবে। নট, আমি মনে করি সরকার নয়, সমগ্র জনগণকে চিন্তা করতে হবে। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, যারা রাজনীতির সঙ্গে সম্পর্কিত, যারা ক্ষমতা যান, ক্ষমতা যেতে চান, ক্ষমতা লড়াইয়ে থাকে, তাদেরকেও এই জিনিসগুলো চিন্তা করতে হবে এবং এগ্রি করতে হবে, এক জায়গায় আসতে হবে যে পাকিস্তান আজকে যে অবস্থা নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে, 71 সম্পর্কে, আজকে আমি খুব এটা আমি কাউ পক্ষে বলার জন্য না, আজকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলামের একটা স্টেটমেন্ট আপনারা সবাই দেখেছেন, 71-এ পাকিস্তান এটার বিরুদ্ধে তারা কঠোর একটা অবস্থান নিয়েছে। এবং আমরা সমস্ত রাজনৈতিক দলেরই উচিত হচ্ছে বাংলাদেশে যারা রাজনৈতিক ক্ষমতা থাকেন না, ক্ষমতা বাইরে থাকেন, 71 হবে আমাদের সমস্ত কিছুর ভিত্তিভূমি, এটাই হবে ভিত্তি। এটাকে ভিত্তি করে সরকারে থাকেন, বাইরে থাকেন, যেখানে থাকেন, ওটাকে মেনে নিয়ে পাকিস্তানের সঙ্গে এই যে অবস্থান, এটা সব রাজনৈতিক দলেরই হতে হবে। আমি হারুনের কাছে ফিরতে চাই যে বাস্তবতা আমাদেরকে কতটুকু পারমিট করবে। মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের সেন্টিমেন্ট, আমাদের সবার সেন্টিমেন্ট, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত, কিন্তু বাস্তবে সেটা কতটুকু, সেটা কিভাবে এগোনো যাবে? দেখুন, সিরাজ সাহেব যেটা বললেন আমি একমত পোষণ করি। উনি বাস্তবতার কথাটাই তো বললেন। আসলে আমরা একটা যুদ্ধ, মুক্তিযুদ্ধ হয়েছিল, সশস্ত্র যুদ্ধ, রক্তপাত ঘটেছিল।
তারপরে কিন্তু 1974 সালের মধ্যেই পাকিস্তান কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তার মানে এবং বঙ্গবন্ধু যখন যুদ্ধ তো পাকিস্তানে গিয়েছিলেন, অনন্তকাল ধরে চলে না, যুদ্ধ চলতে নেই অনন্তকাল। তারপরে একটা দুই মানুষের মধ্যে একটা সহমর্মিতা সহযোগিতা তো হওয়ার উচিত ছিল, হয়েছিল কিছুটা। কিন্তু পাকিস্তানের যে আচরণগুলি আমরা প্রথম থেকে আজও পর্যন্ত লক্ষ্য করছি, তাতে শুধুমাত্র কিছু ব্যবসায়িক স্বার্থ, যেমন জঙ্গিবাদ বাংলাদেশে। দেখুন, মুক্তিযুদ্ধের সময় আলবদর এবং রাজাকার বাহিনী যে পাকিস্তান তৈরি করেছিল, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম একটা জঙ্গি সংগঠন, দুটো সংগঠন। এবং পরবর্তীকালে পাকিস্তান নিজ রাষ্ট্রটাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই নীতিমালা দিয়ে, একটা প্রায় ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। এবং তাদের সার্বভৌমত্ব, আমেরিকার ড্রোন তারা প্রতিদিন পড়ছে, এবং মসজিদে মসজিদে যেভাবে হত্যাকাণ্ডগুলো ঘটছে, সাধারণ মানুষ কোনো শান্তিপ্রিয় মানুষ সেখানে বসবাস করতে পারছে না। আমি সিরাজ সাহেবের সাথে একবার একমত যে বাংলাদেশে যে জঙ্গি কর্মকাণ্ডগুলো বিস্তৃত হচ্ছে, এবং দেখা গেল কালকে বা আজকেও দেখলাম যে পাকিস্তান দূতাবাসের কোনো একজন সেকেন্ড সেক্রেটারিকে জঙ্গি কানেকশন পুলিশ আমাদের পেয়েছে। এবং সর্বশেষ আমরা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা চলে এসেছেন, যিনি আসলেই ভিসা পাবেন বলে, যেটা আমাদের মধ্যে পড়ে ওনাকে ফেরত দিতে হয়েছে। এটা সাহসী একটা কাজেই আমি বাস্তবতার খাতিরেই বলতে চাই, এবং অতি বাস্তবতা কি, বাংলাদেশ এই রাষ্ট্রটাকে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। পাকিস্তান, এটা তো বাস্তবতা। আরেকটা বাস্তবতা, পাকিস্তানের 93,000, পৃথিবীর কোনো যুদ্ধে এই 93,000 সৈন্য কিন্তু বন্দী হয় না, পরাজয় বরণ করে না। পাকিস্তান বোধহয় সব কিছু ভুলে গেছে। কাজেই আমার খালি একটা জিনিসই মনে হয়, এই 44 বছরও পাকিস্তান রাষ্ট্র কোনো শিক্ষা গ্রহণ করেনি, এবং সেই জন্য আপনি যেটা বলেন যে ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে। আমি একটা যোগ করে, একটা বাক্য যোগ করি। এটা হচ্ছে 71 সালের যে ঘটনা ঘটেছে, ক্রোধ থাকার কথা আমাদের, ক্ষোভ থাকার কথা আমাদের পাকিস্তানদের উপরে, কিন্তু এখন প্রমাণ হচ্ছে ও মা উল্টো, তারা যেন আমাদের উপর ক্ষুব্ধ, তারা যেন আমাদের উপরে ক্রোধান্বিত, তারা আমাদের বিরুদ্ধে ক্রোধের বিষয়টা যদি আপনি বলেন, যে আপনি যেটা বললেন, কাজী সাহেব যেটা বললেন যে ক্রোধের বিষয়, আমরা তো শুধু ক্রোধ বা ক্ষোভ, এটা তো আর কোনো আছে অবশ্যই, কিন্তু তা দিয়ে আমরা কূটনীতি রাষ্ট্র, বাংলাদেশ একটু উন্নয়নশীল রাষ্ট্র, আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের অর্থনৈতিক উন্নয়ন বলেন, আমাদের মাথাপিছু আয় বলেন, আমরা একটি সামনের দিকে এগুচ্ছি। সেই পর্যায়ে আরেকটি রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, বা আমাদের যে বাস্তবতা এখন আছে, আপনি বললেন যে শুধু বাণিজ্যের দিকে তো আমাদের তাকালে চলবে না, কত টাকায় আমরা বাণিজ্যের লেনদেন করি পাকিস্তানের সাথে, সেই বাণিজ্য আমাদের বিপক্ষে, পাকিস্তানের সাথে বাণিজ্য আমাদের বিপক্ষে। আমি যে কথাটা বলছিলাম, যে আপনি শুরু করেছিলেন যে একটা নতুন ধরনের প্রেক্ষাপট, যুদ্ধ মানে সশস্ত্র যুদ্ধের কথা আমরা বলছি না, আমরা বলছি একটা চেতনার যুদ্ধ, নতুন করে উপলব্ধির যুদ্ধ। পাকিস্তান যা করছে তার বিরুদ্ধে আবার 71-এর চেতনায় মানুষ সংঘবদ্ধ হচ্ছে। খুব ভালো লাগছে উনি বললেন। আমি এখনো জানি না যে বিএনপি থেকে বলা হয়েছে যে একটি পাকিস্তানের বিরুদ্ধে। আমি তো মনে করি যে এই যে জাতীয় ইস্যুগুলোতে প্রতিটি রাজনৈতিক দল, শুধু সরকার কেন, প্রত্যেকটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধপন্থী রাজনীতি করতে হবে। অবশ্যই বাংলাদেশের সরকার যাকে যখন ভোট দেবে তারা হবে, কিন্তু এদেশের মাটিতে দুর্ভাগ্যক্রমে দুটো ধারা বিগত, আমি তো বলবো 75-এর হত্যাকাণ্ড পর থেকে যে দুর্ভাগ্যজনক রাজনীতি ধারা, তাতে দুটো বিভক্তি তৈরি করা হয়েছিল, এবং পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে প্রবেশ করানো হয়েছিল নতুন প্রজন্মের মানুষদের মধ্যে। অনেকেই তরুণদের এই বিভক্তিতে, বিভ্রান্তিতে তাদেরকে দোষারোপ করে। আমি তো তাদের কোনো অপরাধ দেখি না আমাদের পাঠ্যপুস্তকগুলোতে। এবং দেখুন আমাদের জাতীয় সম্প্রচার নতুন মাধ্যমগুলোতে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশের সৃষ্টি থেকে অবাস্তব স্বাধীনতা স্থপতি, তার নাম পর্যন্ত বিজয় দিবস, স্বাধীনতা দিবসে উচ্চারিত হতো না। অনেক কাল, অনেক বছর তো আমরা দেখেছি। কাজেই আমি মনে করি বাংলাদেশে এখন থেকে যে রাজনীতির ধারা তৈরি হয়েছে, বর্তমান সরকার আছে, হয়তো আরেকদিন আসবে সে সরকার থাকবে না, কিন্তু বাংলাদেশে সংকট কোনো দিন কাটবে না যদি না বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সংস্কৃতিতে মুক্তিযুদ্ধকে অবিচল চিত্তে শ্রদ্ধা করতে না শেখে, তার পরিপূর্ণ ইতিহাসে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা করতে না শেখে। এই দুটো জিনিস যদি আমরা মৌলিকভাবে স্বীকার করতে না পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের যে অস্থিরতাটা নানান কারণে আমাদের ক্ষতিগ্রস্ত করে, আমাদের রাজনৈতিক সংকটটাকে আরো দীর্ঘায়িত করে, গণতান্ত্রিক সংকটটাকে যে প্রলম্বিত করে, এটা কিন্তু, এবং পার্থিব যে উন্নয়ন
যে অবকাঠামোগত উন্নয়ন বলুন, অন্যান্য স্ট্রাকচারাল বা অন্যান্য এগুলো কিন্তু কখনোই সম্ভব হবে না। কাজী সিরাজের দৃষ্টি আকর্ষণ করতে, তাহলে এই বিজয় দিবসে দাঁড়িয়ে আমরা যখন আমরা একটু পরেই আমাদের স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে সবাই ফুল দেবে, আমাদের শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হবে, তখন কি দাঁড়িয়ে আমরা বলবো না যে দেশের উন্নতি, সাধারণ মানুষের মুক্তি, যেই চেতনায় আমাদের মুক্তিযোদ্ধারা অস্ত্র ধরেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, তা সেইটির চেতনা যদি করতে চাই তাহলে সবাই মিলে তো দেশের কথা ভাবে, মুক্তিযুদ্ধের বিষয়ে তো কোনো বিতর্ক থাকার আর কোনো কথা নেই। আমি আবার সূচনাতে আমি বলেছিলাম যে এটাই হবে ভিত্তিভূমি, আমরা কিসের উপর দাঁড়াবো, এটার উপরে আমাদেরকে দাঁড়িয়ে যে যাই করি, যে মতাদর্শগত যার যে চিন্তা ভাবনা থাকুক, লড়াই করি মতাদর্শগতভাবে, সেটা আলাদা ব্যাপার। গণতান্ত্রিক রাজনীতিতে আপনার বহুমত থাকবে এবং এটা সৌন্দর্য গণতন্ত্রের, সেটা থাকবে, কিন্তু এই জায়গাটায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আজকের দিনে আমি যেটা মনে করি, এই যে কথা চেতনার কথা বললেন, 71-এর চেতনা এবং পাকিস্তানের আজকের যে ভূমিকা, এখন ওই যে আমরা তো সশস্ত্র যুদ্ধে যাচ্ছি না, তাদের আক্রমণ করছে না, কিন্তু আমাদের এখন যেটা করতে হবে, মতাদর্শগত লড়াই করতে হবে। এই মতাদর্শগত লড়াইয়ে এটা আমাদের নিশ্চয়ই আপনারা সবাই স্বীকার করবেন, আমরা জানি 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা মতাদর্শগত লড়াইয়ে আগে জিতেছি। মতাদর্শগত লড়াইয়ে জেতার পরেই জনগণ এই মতাদর্শ পক্ষে দাঁড়িয়েছে এবং শত্রু পরাস্ত হয়েছে। এবং পৃথিবীর সমস্ত দেশেই এটাই নিয়ম, যে কোনো লড়াইয়ে, যুদ্ধে মতাদর্শগত লড়াইটা আগে হয়। সে মতাদর্শগত লড়াইয়ে যদি জেতা না যায়, সারা দুনিয়ার তাবৎ অস্ত্র আমার আপনার হাতে এনে দিল, আমরা জিততে পারবো না। মতাদর্শগত লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, সে লড়াইটা এখন নতুন করে শুরু করতে হবে এবং এই লড়াইয়ে অংশীদার করতে হবে সারা দুনিয়ার বিবেকবান মানুষকে। আজকে পাকিস্তানের এই যে অবস্থান, এই অবস্থান নিন্দিত অবস্থান, ঘৃণিত অবস্থান, এই ঘৃণা সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে হবে। কাজী সাহেব, আপনি কি মনে করেন যে যখন আমরা যুদ্ধাপরাধের বিচার করছি এবং পাকিস্তান এরকম একটা অবস্থান নিচ্ছে, তাহলে যুদ্ধাপরাধের বিচার যাদের বিরুদ্ধে আমাদের করা হচ্ছে এবং তাদের সংগঠনও বাংলাদেশে আছে, তারা এই সংগঠন থেকে তারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, তাহলে সেই সংগঠন কি আমাদের এইটার বিরুদ্ধে, তো তাদেরও একটা মানে বিরুদ্ধবাদী যুদ্ধ তারাও করবে মতাদর্শগত হলেও, সেটি আমরা মোকাবেলা করবো কি দিয়ে? এখানে আমার একটু কথা আছে, এখানে অনেকের সঙ্গে আমার দ্বিমত হয়। আপনি এই যে যেমন জামাত ইসলাম নাম ধরেই যদি বলি, যেমন জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলা হয়, ইদানিংও বলা হচ্ছে। আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি কিন্তু আবেগতাড়িত হয়ে সিদ্ধান্তটা নিয়ে ফেলছেন না হুট করে। প্রেশারটা এমন ছিল, এমন আছে, আমাদের তো ধারণা ছিল 2-3 মাস আগে বোধহয় এরকম সিদ্ধান্ত হয়ে যাবে, কিন্তু নিচ্ছেন না। এবং আমার ধারণা উনি আরও শি উইল টেক মোর টাইম। তার কারণটা হচ্ছে, জামাত ইসলামকে আপনি নিষিদ্ধ করলে, একটা দল নিষিদ্ধ, জামাত ইসলাম নামে কোনো দল থাকলো না, আপনার পতাকা থাকলো না, ব্যানার থাকলো না। কিন্তু জামাত ইসলামের আমরা কনজারভেটিভ হিসাব যদি করি, 5% ভোট আছে তাদের কনজারভেটিভ হিসাবে, ওরা অনেকে আরও বেশি দাবি করে। 5% হলে 50 লক্ষ ভোটার, ওদের 50 লক্ষ ভোটার আর আমাদের আওয়ামী লীগ বিএনপির ভোটার একরকম না। ওদের 50 লক্ষ ভোটার মানে 50 লক্ষ কর্মী, ওদেরকে কি করবেন? এখানেও মতাদর্শগত লড়াই করতে হবে। এই যে জামাতের যে মতাদর্শ, এই মতাদর্শের বিরুদ্ধে, এই মুক্তিযুদ্ধের সপক্ষের এই চেতনাকে ধারণ করে এইটা নিয়ে তাদের সঙ্গে মতাদর্শগত লড়াই করতে হবে। এখানেও মতাদর্শগত লড়াইয়ে তাদেরকে হারাতে হবে। এই মতাদর্শগত লড়াইয়ের চরিত্রটি কেমন হবে? এই জামাত ইসলামের এই শক্তিটাকে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, এদেরকে দুটো পথ আছে। আমি যেমন কিছু জামাতে কিছু লোকজন আওয়ামী লীগে জয়েন করেছে, অনেকে অনেক রকম কথা বলেছেন, আমরাও নিউজ করছি, রিপোর্ট করছি, কথাবার্তা বলেছি। দুটো পথই তো আছে। একটা হচ্ছে প্রথমত মতাদর্শগতভাবে, একটা হচ্ছে তাদেরকে আপনারা উইন ওভার করবেন। এটা সম্ভব না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। জামাতে ইসলামীকে আওয়ামী লীগ উইন ওভার করে পক্ষে নিয়ে আসবে, জামাতে ইসলামীরা সব চলে আসবে, এটা মনে করি না। কিন্তু তাইলে এই শক্তিটাকে কি করবেন? তাদেরকে আমাদের মেইন স্ট্রিম ডেমোক্রেটিক পলিটিক্সে মতাদর্শগতভাবে বাধ্য করতে হবে যে 71-এ তোমরা যে আচরণ করেছো, 25শে অক্টোবর 2014 গোলাম আজমের যে জানাজা হয়েছিল, সেদিন ইসলামী ছাত্র শিবিরের একটা স্টেটমেন্ট এসেছিল, আমি জানি না আপনাদের নজরে পড়েছি কিনা, বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠে এসেছিল, তার একটা স্টেটমেন্ট করেছিল 71-এ গোলাম আজম ভুল করেছিলেন। আচ্ছা, এটা তাদেরকে স্বীকার করতে হবে, এটা মানতে হবে, ভুল করেছিলাম, যাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং মতাদর্শগতভাবে এই আমাদের মূল ভিত্তিভূমি যেটা। তাহলে কি আমরা তাদেরকে রাজনীতি করতে দেবো কিনা? না, সেটা হচ্ছে মতাদর্শগত লড়াইয়ে, এই মতাদর্শের সঙ্গে যদি সংঘাত হয়, লড়াই চলবে, এদের সঙ্গে লড়াই চলবে, আপোষ হবে না। আমি এখানটা যেটা বলতে চাই, আসলে
দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও যে নাৎসি বাহিনী যারা ছিল, তাদের যে নাজিদেরকে নাজিদেরকে। সংগঠনগতভাবে কিন্তু যুদ্ধাপরাধী দল হিসেবে তাদেরকে ব্যান করা হয়েছে। অধিকার, রাজনীতি করার অধিকার। এবং সেটা কিন্তু শুধু তাই ভারতেও নয়, কিন্তু তাই হয়েছিল শুধু বাংলাদেশে। তাই নয়, তার পরবর্তীকালে ওই লোকগুলো যেন আর কখনো অন্য নামে কোনো সংগঠন দলের করতে না পারে, সেটাও করা হয়েছিল। বাংলাদেশে জামাত ইসলামী ৭১-এর ভূমিকার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছিল। এটা পরবর্তীতে জিয়াউর রহমানের সময় আমরা জানি এটা বলেছে। এখন যে তর্কটা এসছে যে জামাত ইসলামীকে করা হবে কি হবে না, আমি মনে করি আমাদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অন্তত 2 কি 3টে রায় আছে দলগত বলে, হ্যাঁ, দলগতভাবে এটাকে একটা সন্ত্রাসী সংগঠন ভাবে বলা হয়েছে। আমরা 2013 সালে সারা দেশে এই আপনাদের এই এলাকা দিয়েই যা দেখেছি, তাতে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে একটা নতুন করে যুদ্ধ তারা চাপিয়ে দিচ্ছে। পুলিশ মারছে, রাস্তাঘাট করছে। ৭১-এর মুক্তিযোদ্ধারা যে গেরিলা ওয়ারফেয়ার করতো, তারাও তাই করছে। এবং তারা এখনো পর্যন্ত 1971-এর অপরাধ, তাদের ভুল ভ্রান্তিকে স্বীকার করেনি। এবং ক্রমাগতভাবে বাংলাদেশের যত জঙ্গি তৎপরতা হচ্ছে, সব সরকারের আমলে দেখা যাচ্ছে, পুলিশি তৎপরতা দেখা যাচ্ছে, তার মূল মাদার অর্গানাইজেশন হিসেবে জামাত ইসলামী রয়েছে। এবং পাকিস্তান তো নিজের থেকেই প্রমাণ করে দিচ্ছে যে তারা তাদের পলিটিক্যাল এজেন্ট হিসেবে কাজ করছে। এই যখন অবস্থা, তখন এই দলটিকে নিষিদ্ধটা কিভাবে, এমনি তো তার কিন্তু নির্বাচন কমিশনে তার এখন কিন্তু নেই, রেজিস্ট্রেশন নাই। কিন্তু কিন্তু নেই। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা বিগত বছরগুলোতে কিন্তু তাদেরকে বিজয় দিবস পালন করতেও দেখতাম তাদের মতন করে, এবং স্বাধীনতা দিবসে তারা বিবৃতি শুধু না, তারা আলোচনা সভা আলোচনা আমি সভা সব তাদের জায়গায় মতন গেছি। করে। আমি- 21শে ফেব্রুয়ারিতে আমি- আলোচনা সভা হ্যাঁ, করতো। ভাষা দিবস। ভাষা দিবস, হ্যাঁ। আমি শুধু যে জিনিসটা বলতে চাই, আমরা তো বাংলাদেশ রাষ্ট্রের শত্রুপক্ষের কথা আলোচনা করছি, যারা বাংলাদেশে নতুন করে পুনর্জাগরিত হয়েছে এবং পরিকল্পনা করা হয়েছে। আমার মনে হয় আজকের এই বিজয় দিবসে আরেকটা প্রত্যয়, আরেকটা ব্যাপার আমাদের পক্ষের মানুষকে জানা উচিত, নতুন প্রজন্মের। আমি সারা দেশে এই সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত থেকে অনেক কাল থেকেই লক্ষ্য করেছি, আমাদের নতুন প্রজন্মের মানুষ কিন্তু দলগতভাবে তারা যে একটি দলকে সমর্থন করে তা নয়, তারা হয়তো বিভক্ত আছে, কিন্তু যুদ্ধ অপরাধীর বিচারের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের নিউ জেনারেশন একটা অ্যাওয়েকেনিং, একটা জাগরণ তৈরি হয়েছে। এটা কিন্তু আমি লক্ষ্য করছি। এটা সত্যিকার ভাবে খুব আমাদের মতো মানুষ যারা মাঠে, শাহবাগের এই জাগরণ আমরা হ্যাঁ, দেখেছি দলীয় ব্যানারের বাইরে। বাইরে। তো আমি যেটা মনে করি, মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনাটাকে, মুক্তিযুদ্ধের যে আত্মা, যেটা আর কি ভিত্তিভূমি, যেটা এটার পক্ষে শুধু জয় বাংলা স্লোগান দিলেই কিন্তু জয় বাংলা হয় না, যদি তা মনে আমি তা ধারণ না করি। কাজেই এর পক্ষে একটা রাজনৈতিক পুনর্জাগরণ চলছে, এর সাথে সাথে একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ, একটা সাংস্কৃতিক আন্দোলন দরকার বাংলাদেশে, যাতে করে, এবং এতে করে কিন্তু আমাদের যে পলিটিক্যাল প্রসেসটা পলিউটেড হয়ে গেছে, আগে নানান কারণে বিভক্ত সৃষ্টি হয়েছে, এবং কেউ বলছে ভারত বানিয়ে দিয়েছে, এবং এগুলো বলা হয়েছে, আমরা এই ইতিহাসটা নতুন করে বলতে চাই না। আমি মনে করি এই সাংস্কৃতিক পুনর্জাগৃতি, মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শের, এটা যদি না করা হয়, তাহলে হয়তো 1, 2, 3টে ব্যাটেলে আমরা সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিকে পরাজিত করতে পারছি, সেটা করা সম্ভব হয়েছে। আমরা দেখছি সত্যিকার ওয়ার কিন্তু আছে সামনে, সেটা আরো বেশি কঠিন, আরো বেশি কঠিন হয়ে মনে করি। লড়াইয়ের যে কথাটা বলেছিলাম, কাজেই আমি মনে করি আজকের দিনে ছাত্র সংগঠন, নতুন প্রজন্মের যারা মানুষ, তাদের কাছে আমরা যারা ৭১-এর প্রজন্ম, মুক্তিযুদ্ধের মানুষ, এই প্রত্যাশাই করতে পারি তারা তাদের লেখাপড়া এবং আদর্শগত, সে আদর্শ হবে অবশ্যই বাংলাদেশে। বিশ্বের কোথাও সশস্ত্র যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে খুব কম দেশ স্বাধীন হয়েছে, আলোচনা করেই বেশি হয়েছে, কিন্তু হয়েছে, অনেক বেশি হয়েছে। কোথাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলতে কিছু নেই। বাংলাদেশই একমাত্র দুর্ভাগা দেশ যে আমাদের এই ৪৪ বছর পরেও আমাদের বলতে হচ্ছে যে এদেশে সেই স্বাধীনতা নিয়ে পক্ষে বিপক্ষে হয়ে গেছে। এবং ভারতের কথা বলি, ভারতের মৌলবাদী শক্তি কিন্তু প্রচুর আছে, হিন্দু মৌলবাদী গোষ্ঠী আছে, জঙ্গি গোষ্ঠী আছে, অনেক আছে। তারা কিন্তু ভারতপন্থী, তারা কিন্তু কেউ আমাদের দেশের লোকজনের মতো পাকিস্তানপন্থী নয়। এই ব্যাপারটা আমাদের দেশের রাজনীতির একটা বড় দুঃখ। আমার মনে হয় যে একটা নতুন আবহ তৈরি হয়েছে রাজনীতির সংস্কৃতিতে,
এর ভুলভ্রান্তি আছে, গণতান্ত্রিক চর্চা ঠিকমতো হচ্ছে, এটাও সবাই মানবেন না, সমালোচনা সরকারকে সইতেই হবে, কিন্তু এই সরকার কতগুলো তো অসাধ্য সাধন করেছে, এগুলো তো মানতেই হবে। কেউ কে কখনো ভেবেছিল যে মুক্তিযুদ্ধের 3 যুগেরও বেশি পরে এসে এদেশের স্থপতি 44 বছর পরে। হত্যাকাণ্ডের বিচার বিচার হবে হবে। এবং তাদের দেশে বিদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এনে এখানে থাইল্যান্ড ফাঁসি থেকে এনে। কার্যকর হবে। কেউ কি ভেবেছিল সম্প্রতিকালেও যে দুজন যুদ্ধাপরাধীর মানে আপনার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে, এই বাংলাদেশে তাদের কখনো এইরকম পরিস্থিতির শিকার হবে কেউ কি ভেবেছিল? আজকে হয়তো বিজয় দিবসটা একটু সেই জন্য অন্যরকম, এই কারণে যে 14ই ডিসেম্বরের সেই আলবদরের নায়ক এই প্রথম নায়ককে- ফাঁসি হয়েছে, এই যেটা প্রথম ফাঁসি। বুদ্ধিজীবীদের হত্যার বিরুদ্ধে। আমি আজকে রায়। ঘুরছিলাম সোহরাওয়ার্দী উদ্যান, আমি বিভিন্ন জায়গায় সাংগঠনিক কারণে ঘুরছিলাম, দেখলাম মানুষের মধ্যে একটা নতুন জাগরণ। এই যে ঘটনাগুলো ঘটেছে, আমার মনে হয় এই জন্যই সম্ভব হয়েছে। এবং অবশ্যই আপনার আজকের এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তার দুঃসাহসী পদক্ষেপের জন্য, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা হিসেবে উনি যে দৃঢ় চিত্ত অবস্থান নিয়েছেন। কেউ কি ভাবতে পারে, এসব বাদ দেন, যে পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের মতো টাকা না করে একটা এত বড় মহিরুহের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মতো দেশ করে ফেলছে? হয়তো এই 45তম বিজয় দিবসে হয়তো আমাদের সেটিও একটি নতুন ধরনের সূচক যে আমরা নিশ্চয়ই, কোথায় আছি। নিশ্চয়ই। কাজী সাহেব যদি শেষ করেন 1 মিনিট আমি আমাদের। আমি এক মিনিট আমি যেটা সাংস্কৃতিক আন্দোলনের কথা যেটা বললেন, এখানে আবার এটার খুব জোর দিতে হবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে যদি আমরা লক্ষ্য করি, সাংস্কৃতিক আন্দোলন কিন্তু সাংস্কৃতিক আন্দোলনে যে জাগরণ সৃষ্টি হয়েছিল সেটাই কিন্তু আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত স্বাধীনতার করে, দিকে। শক্তি জুগিয়েছে। এবং এখন আমাদের আমি বড় রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করতে চাই, আমাদের স্বাধীনতা আন্দোলনও বিভিন্ন কলেজ ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে ভূমিকা, তারা শুধু মিটিং মিছিল করে নাই, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক করে বিভিন্ন দিবস পালন করছে, বিভিন্ন দিবসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জাতীয় চিন্তা চেতনাকে তুলে ধরেছে। এগুলো এখন বন্ধ গত 1.5 যুগ ধরে। আমরা আশা আমি করি চাই সেটাও একটি- এগুলো হবে মানে কলেজ একটি- ইউনিভার্সিটিগুলোতে। ছাত্ররা খালি লেখাপড়ার কথা বললে হবে না, সঙ্গে সঙ্গে তাদের এই কাজগুলোতেও যাতে যুক্ত করা যায় এবং সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করে মানে আমাদের আমাদের মতাদর্শগত লড়াইটাকে হইতে হবে সাংস্কৃতিক অঙ্গনে এবং আদর্শের লড়াই। আদর্শের লড়াই, চেতনার লড়াই। লড়াইটাকে আরো শার্পেন করা যাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আর দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের এই আলোচনা শুনবার জন্য। আজকে অনুষ্ঠানটি এখানে শেষ করছি, তবে তার আগে বলে যাই, অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে হলে আপনাকে ভিজিট করতে হবে www.ntvbd.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মুক্তিযুদ্ধের চেতনায় থাকুন।